আলমারি অক্ষত অথচ গহনা গায়েব। পুলিশ অফিসার স্পষ্ট জানিয়ে দেন এটি কোনো বাইরের ডাকাতের কাজ নয়, বরং ঘরেরই কেউ এর পেছনে রয়েছে, যে চাবির হদিস জানত। হাতের ছাপ পরীক্ষা করতেই ধরা পড়ে গেল সবার সামনে বনলতা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ তার সাধের বালাজোড়া, কানপাশা আর হাতহার হারিয়ে গেছে। এরপর বড় জেঠি শর্মিলা বলে, কি করে যে এই কাজটা হলো সেটাই বুঝে উঠতে পারছি না। এমনটা হওয়ার কথা তো ছিল না। বাড়ির থেকে কেউ গয়না নিয়ে যাবে, এরা তো একেবারে দুঃসাহস। তখনই স্ত্রী বলে, এরকমভাবে আমরা খুঁজে বার করতে পারবো না। আমার মনে হয় পুলিশে ফোন করা দরকার, কারণ আমাদের বাড়িতে চুরি না, রীতিমতো ডাকাতি হয়েছে। তখন শর্মিলা বলে, তুই একদম ঠিক কথাই বলেছিস রে, আমাদেরও সেটাই মনে হচ্ছে। অন্যদিকে স্ত্রী ফোন করে অনুভবকে আর বলে, তুই এক্ষুনি চলে আয়, ঠাম্মির ঘর থেকে গয়না চুরি হয়ে গেছে। এরপরই অনুভব বলে, কি বলছো, গয়না আবার কি করে চুরি হবে, বাড়িতে তো অন্য কেউ থাকে না। এর মধ্যেই স্ত্রী বলে, জানি না, তুই এক্ষুনি চলে আয়। এরপরেই অনুভব ভাবে, লাজু লাজু তো বাইরের মানুষ, সবাই এটাই ভাববে। আচ্ছা, লাজুর উপরে কোনো সন্দেহ করবে না তো কেউ? আমার কেন জানি না খুব ডাউট হচ্ছে। লাজুকে বাঁচাতে হবে আমায়। এরপর অনুভব চলে যায় বাড়িতে। ঠাম্মিকে বলে, ঠাম্মি, তুমি ঠিক করে মনে করে দেখো, ওই জায়গায় রেখেছিলে তো গয়নাগুলো? ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে কৃষ্ণ, আমি ওখানেই রেখেছিলাম। আর কোথায় রাখবো বল? আমার এত খারাপ লাগছে। ওই বালাজোড়া আমার শাশুড়ির ছিল, আমাকে দিয়েছিল, আর আমি সেগুলো রাখতে পারলাম না। তখনই কৃষ্ণ বলে, শোনো ঠাম্মি, তুমি ভেঙে পড়ো না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এর মাঝখানেই কিঙ্কিনি বলে, বাড়ির লোক সবাই উপস্থিত থাকতেও গয়না নিয়ে যাবে, তার উপরে আবার কিছু গয়না? চোর সব গয়না নিয়ে গেল না কেন? এটাও একটা প্রশ্ন। তখন স্ত্রী বলে, আরও একটা ব্যাপার, হালমারির কোনো কিছু অগোছালোই নেই। চোর যেন জানতো গয়নাগুলো ঠিক কোথায় রয়েছে। বনলতার অবস্থা খারাপ হতে থাকে, কারণ চুরিটা তো বনলতাই করেছে। এরপর বনলতা মনে মনে ভাবে, এই ময়ূকটার জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আমি কেন এরকম টেনশনগুলো নিতে যাব? আমার তো টাকার কোনো দরকার ছিল না। সবটা সবটা হয়েছে ওই ময়ূকের জন্য। আমি না, ওকে ছাড়ব না। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে লাজু আর বলে, কি হয়েছে গো, সবাইকে মনে হচ্ছে খুব চিন্তায় আছে। তখনই বনলতা বলে, বাড়িতে চুরি হয়েছে, ঠাম্মির অনেকগুলো গয়না মিসিং আছে। তখন লাজু বলে, চুরি হয়েছে? কি করে চুরি হলো? বনলতা বলে, কেন তুই জানিস না? তুই তো ওই ঘরে থাকতিস। লাজু বলে, তুমি কি বলতে চাইছো বনলতা দুদি? ঠাম্মিও তো এই ঘরে থাকতো। ঠাম্মি কি চোরকে দেখেছে? তাহলে আমি কি করে চোরকে দেখব? এরপরে অনুভব মনে মনে ভাবে, আচ্ছা, বনলতা তো আমার কাছে ঠিক 10 লক্ষ টাকা চেয়েছিল, আমি তো ওকে এই টাকাটা দেব না বলেছিলাম। ও কি অন্য কিছু স্টেপ নিয়েছে? এর মধ্যে স্ত্রী তখন বলে, চোরের এত বড় দুঃসাহস যে মায়ের ঘরে ঢোকে চুরি করেছে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। এরপর ঠাম্মিও খুব ভেঙে পড়েছে। অনু তখন বলে, দেখো ঠাম্মি, তুমি ভেঙে পড়ো না, পুলিশ তো আসছে, ঠিক একটা ব্যবস্থা করবে। তখনই অনুভব বলে, সেটাই তো ব্যাপার, কে এই কাজটা করল, একবার যদি জানতে পারি না। এরপরেই বনলতা বলে, খুব তাড়াতাড়ি জানতে পারবে অনুভব। এরপর দেখব তোমার লাজুর প্রতি সেই আগের মতোই ফিলিংস থাকে কিনা। এর মধ্যেই বাড়িতে পুলিশ অফিসার চলে এসেছে আর বলে, এবার আমাকে পুরো ঘটনাটা একটু বলুন তো। শর্মিলা বলে, আসলে স্যার, আমি মায়ের গয়নাগুলো লিস্ট মিলিয়ে নিচ্ছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। মা এই গয়নার দায়িত্ব আমাদের 2 বউয়ের উপরেই দিতে চেয়েছিল, কিন্তু আমরা নিতে চাইনি, তাই ব্যাংকের লকারে থাকতো। মাঝে মধ্যে ব্যাংকের লকার থেকে বাড়িতে নিয়ে আসা হতো, চেকটেক করে আবার রেখে আসা হতো। তো বাড়িতে নিয়ে আসার পরে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েকটা গয়না মিসিং। অফিসার জিজ্ঞেস করে, তাও কি মনে হয় আপনাদের কত লাখ টাকার গয়না মিসিং হতে পারে? এরপরেই সবাই তখন বলে, তাও কমসে কম 20-22 লাখ টাকা তো হবেই, কারণ আগেকার দিনের গয়না, অনেক ভারী ভারী গয়না ছিল। এরপর অফিসার বলে, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আলমারিও ভাঙেনি, আবার আলমারির জিনিসগুলোও অগোছালো হয়নি, তার মানে এটা পরিষ্কার বাড়ির কেউই এই কাজটা করেছেন। এরপরে শর্মিলা বলে, কি বলছেন কি স্যার, বাড়ির মানুষ বাড়ির গয়না চুরি করতে যাবেই বা কেন? আর তাছাড়া মা তো আমাদের উপরেই গয়নার দায়িত্ব দিতে চেয়েছিল। তখন অফিসার বলে, দেখুন, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, বহু ক্ষেত্রে এরকমই দেখা যায় যে বাড়ির মানুষই এই কাজগুলো করে, পরে অবশ্য সেটা প্রমাণ সমেত প্রমাণিত হয়ে যায়। এর মধ্যেই বনলতা ভাবে, হ্যাঁ, বাইরের মানুষ তো আছেই, অবশ্য তাকে সবাই হয়তো দেখতেও পাচ্ছে না। তখন লাজু বলে, স্যার, আমাকেই বনলতা দিদি বলছে আমি এই বাড়ির বাইরের মানুষ, আমি ঠাম্মের ঘরে থাকি। তখনই অফিসার বলে, ঠিক আছে ঠিক আছে, সবকিছুই আমরা পরীক্ষা নিরীক্ষা করব। মাসিমা, আপনি একটু মনে করে বলুন তো যে আপনার ঠিক কী গয়না হারিয়েছে? তখন ঠাম্মি বলে, আমার কানপাশা ছিল একটা, হাড় ছিল, আর বালাজোড়া ছিল। আমার খুব সাধের গয়না, আমার শাশুড়ি আমাকে দিয়ে গিয়েছিল। কিন্তু কার এত বড় দুঃসাহস হলো চুরিটা করার, সেটাই বুঝতে পারছি না।
পারবেন আপনারা ধরতে চোরকে? অফিসার বলে, আপনারা সবাই যদি আমাদের সাথে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে চোরকে ধরা কোনো অসুবিধাই ব্যাপার হবে না। এরপরে অনুভব বলে, সেটাই তো ব্যাপার, কে এই চুরিটা করেছে দেখার বিষয়, আর যদি জানতে পারি তাহলে তো তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এরপরে বনলতা মনে মনে ভাবে, আচ্ছা, আমি আবার ধরা পড়ে যাব না তো? না না, কিছুতেই ধরা পড়লে চলবে না। ধরা পড়লে আমি ফেঁসে যাব। এমনি অনুভব আমাকে ভালোবাসে না, তার উপরে যদি ধরা পড়ে যাই তাহলে তো কোনো দিনও আমাকে ভালোবাসবে না, বিশ্বাস করবে না। এর মাঝখানেই বনলতার মুখের দিকে বারবার করে তাকাতে থাকে লাজু, আর বলে, কেন জানি না মনে হচ্ছে বনলতা দিদি খুব অস্থির হয়ে আছে। আজকাল বনলতা দিদিকে দেখলে আর চিনতে পারি না। শর্মিলা বলে, গয়নাগুলো অনেকটাই মিসিং রয়েছে, আর তার থেকেও বড় কথা অফিসার, যে চাবি দিয়ে খুলে খুব আরামসে গয়নাগুলো সে নিয়েছে। এরপর জিজ্ঞেস করে, চাবিটা কোথায় থাকে? তখন ঠাম্মি বলে, বালিশের নিচে থাকতো চাবিটা। এইভাবে গয়না চুরি তো কোনোদিনও হয়নি, আর সেটা হওয়ার কথা ছিল, বুঝতেও পারিনি। তখনই জিজ্ঞেস করে, বাড়িতে কাজের লোক আসে? ঠাম্মি বলে, বাড়িতে কাজের লোক আসে, কিন্তু সে অনেক পুরনো, অনেক বিশ্বস্ত, সে কোনোদিনও এই কাজটা করবে না অফিসার। অফিসার বলে, দেখুন, সন্দেহের তালিকা থেকে আমরা কাউকেই বাদ দিতে পারি না, তাই আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এরপরে ফরেন্সিক ডিপার্টমেন্টকে খবর দেয়, তারা এসে ফিঙ্গারপ্রিন্ট চেক করবে বলে ঠিক করে। বনলতা বুঝতে পারে এবারেই তার ধরা পড়ার সময় চলে এসেছে। তখনই বনলতা নিজের থেকেই বলে, কিন্তু অফিসার, ওই গয়নাগুলো আমরাও কখনো কখনো নিয়ে পড়েছি, কম বেশি আমাদের সবার হাতের ছাপই ওই গয়নাগুলোতে রয়েছে। এরপর আপনারা কি করে বলবেন যে গয়নাচোর আসলে কে? কারণ আমাদের হাতের ছাপ রয়েছে, তাহলে কি আপনি আমাকে বলবেন যে আমি চুরি করেছি? অনুভব বুঝতে পারে বনলতা নিজের প্রতি অনেক বেশি পরিমাণে সন্দেহর তীর ছুঁড়েছে, কারণ বনলতা যে কথাগুলো বলছে সেগুলো কোনো স্বাভাবিক কথাবার্তা নয়। অফিসার বলে, দেখুন, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, কে কি করতে পারে আর কোন হাতের ছাপটা দেখে আমরা চোরকে ধরব, সেই সব কিছু আমাদের নখদর্পণে, তাই আপনি এসবের মধ্যে না আসলেই আমাদের ভালো হয়। বনলতা ভাবে, হাতের ছাপ যদি দেখে নেয়, আমারই তো হাতের ছাপ ছিল। ইস, আমি যে কেন গ্লাভস পরে এই কাজটা করলাম না? এবারে তো আমি ধরা পড়ে যাব। ভেবেছিলাম তো লাজুকে ফাঁসিয়ে দেব, কিন্তু সেটা কি আদেও আর সম্ভব? এরপরেই সবার হাতের ছাপ নেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে গয়নাচোর আসলেই কে সেটা সবার সামনে উঠে আসে। এর মধ্যে অনুভব বলে, কি হলো বনলতা, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে হাতের ছাপটা দাও। এবারেই বনলতা ফেসে যাওয়ার চান্স আছে, সেটা বনলতা বুঝে গিয়েছিল। তার মধ্যেই ঠাম্মি বলে, গয়নাগুলো ফেরত পাওয়াটা খুব জরুরি। গয়নাগুলো আমার শাশুড়ি মায়ের। লাজু বলে, তুমি চিন্তা করো না ঠাম্মি, গয়নাগুলো তুমি একদিন ঠিকই ফেরত পেয়ে যাবে। শুধু পুলিশদেরকে একটু তদন্ত করতে দাও, দেখবে সব সত্যিটা একেবারে চোখের সামনে উঠে এসেছে। হাতের ছাপ পরীক্ষা শুরু হতেই বনলতার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে যায়। অনুভব কি পারবে বনলতার মুখোশ টেনে খুলতে, নাকি লাজুই হয়ে উঠবে ঠাম্মির হারানো গহনা উদ্ধারের কাণ্ডারি?